ওয়াকার সাহেব যদি মনে করে শেখ হাসিনার তো হেলিকপ্টারে বিদায় করে দিছি, আর পাকিস্তান থেকে জাহাজে জাহাজে তো অস্ত্র হাতিয়ার সব নিয়ে আসতেছে, পারমাণবিক বোমা নাকি দিয়ে দিবে, এই স্বপ্ন যদি ওয়াকার সাহেব দেখে, তাহলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকবে না, 3টা ভাগে ভাগ করবে। আপনি নিশ্চিত থাকেন। আজকে দেখেন না সেনাবাহিনী কি বলছে, আজকে আমাদের ওয়াকার সাহেব এই সেনাপতি বলছে কি, যে আমরা প্রশাসনের সাথে মিলকে জুলকে কাজ করে। বাবা তোমার কাম কি? আরে ভাই বেল পাকলে কাকের কি, তুমি কেন ভাই এর সাথে থাকবা? মানে কি, মানে আসলে ক্ষমতা কিন্তু সেনাবাহিনী, ওয়াকারি বিএনপি জামাত ভাবির পোলাদের রাস্তায় সংসদে রেখে সে তার কাজ করে যাচ্ছে, কিন্তু এটার ফলাফল কিন্তু ভালো হবে না। শুনুন, একটা দেশকে যদি শুধু মোল্লায় খামচা দেয় তাই দেশ শেষ, অথবা মিলিটারি, এইখানে মোল্লা আর মিলিটারি মিলে খামচাইতেছে। যেভাবে ভারতের বিরুদ্ধে চেঁচামেচি করতেছে না, যেভাবে ভারতের এখন খারাপ কথা বলার লাগে, মানে যেভাবে আপনারা বাঘের লেজ নেটানাটানি করতেছেন, আপনাদের হিজরত করার সময় চলে আসছে, খুব বেশি দিন নাই, ফরজের 15 সাগর, আমরা তোমাদের নৌকা দেবো, কারণ আমরা অমানবিক ভাবে কেউ ডুবে মারা যায় এটা চাই না। ওইখান থেকে মালয়েশিয়া যাক, অন্য জায়গায় পাড়ি দেখি। এখানে আমি আটলান্টিকের এই পারে থাকি, হ্যাঁ, তো বঙ্গোপসাগর থেকে শুরু করলে আটলান্টিকে এসে পৌঁছাবে সোজা আসলে। তো আসো আমরা এখান থেকে নৌকা পাঠাবো, ফ্লরিডা নিয়ে যাবো। শুনেন, আপনি কিছু টাকা পয়সা জমান, আগামী 15 বছর পরে এই বাঙ্গুদের জন্য এদের নৌকা কিনে দিতে হবে, নইলে এরা মারা যাবে তো সব, সেই চিন্তা করেন। আমি তো হয়তো আরো অতদিন বাঁচবো না, আপনি বেঁচে থাকবেন এদের জন্য। কারণ এই আমার বাংলাদেশ, আপনি খেয়াল করছেন, এই ভারত কিন্তু এতদিন চুপ ছিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, শুধু পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে। আপনি জানেন এই কালকে থেকে কিন্তু তাদের সুর পাল্টে গেছে, দেখতে পাচ্ছেন তো, যে শুভেন্দু অধিকারী কি বলে ফেলেছে, স্ট্রেট কাট বলতেছে, রাগ ঢাক করে কি বলেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যাবে। তার মানটা কি, মানে বুঝাই দিছে তোমার সাথে সম্পর্ক ভালো থাকবে না। ওইদিকে আসামের হেমন্ত শর্মা কি বলেছে, যা তিনি আশীর্বাদ করতেছেন যাতে বাংলাদেশের সাথে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বাংলাদেশের সাথে যেন ভারতের সম্পর্ক ভালো না হয়। ত্রিপুরাতেও বিজেপি হয় আছে না আসবে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনি কোন দিকে যাবেন? আর ভারত যদি বাংলাদেশের রপ্তানিটা বন্ধ করে দেয়, আপনি কি করবেন? আদানিকে যদি বলে কালকে থেকে তেল দেওয়া বাদ দাও, আর আর যদি বলে যে আমরা তোমাকে কি কারেন্টের ইলেকট্রিসিটি দেওয়া বাদ দাও, আর বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি করবো না, উপায়টা কি হবে? উপায়টা কি হবে আপনি আসাদুর বলেন তো। আমি না বিশ্বাস করেন, এই তারেক রহমানও তো না খায় থাকতে হবে, কারণ কারণ জনগণই তো তার খায় ফেলবে। কারণ পেটে যখন ভাত থাকবে না, দেশে দুর্ভিক্ষ তৈরি হবে, তখন কোনো বক্তব্য কেউ কারোটা শুনবে না। এটা আমাদের দেশের বুদ্ধিজীবীরা কথা বলতেছে না এগুলো নিয়ে। আমাদের বুদ্ধিজীবীরা এই মোল্লা তোষণ করতেছে আর মিলিটারি তোষণ করতেছে, তারা জনগণের কাছে সত্যটা তুলে ধরতেছে না। এরা তো পালিয়ে চলে যাবে, আমেরিকা ইউরোপ চলে যাবে, জনগণ তো মারা যাবে। এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না। এটা বললে আমাদের ইহুদি নাস্তিক কাফের মুরতাদ ভারতের দালাল, মানে কি গালি, হেন গালি নাই এখন তো, মানে মানে কি আর বলবো রে ভাই। এমন এখন চামড়া, ওই যে সুরজিৎ সেনগুপ্তের ভাষা, এখন চামড়াটা মোটা হয়ে গেছে, এখন আর গালি আর লাগে না, বুঝছেন? কি করব বলেন, জেনে শুনে বিষ করেছি পান। মানে বিশ্বাস করেন, আমার বাংলাদেশের কথা মনে হলে আমি ঘুমাতে পারি না। আমি কিন্তু নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। শুনেন, আপনি দেখেন এই দেশটা যদি সত্যি সত্যি ভারত একদিন তালাক দিয়ে দেয়, আমার ভাবির পোলারা যেভাবে ভারতের মানে বাঘের গুজ্জতারে খোঁচা দেয় যেভাবে, যদি বাঘটা একবার ঘুরে খাড়ায়, অর্থাৎ নিরীহ প্রতিবেশীর জায়গায় যদি ভারত একটু শক্তিশালী প্রতিবেশী হয়ে যায়, শুধু যদি একটু সৎ ভাইয়ের মতো আচরণ করে, আমাদের কি পরিণত হবে? ভারতের কি যুদ্ধ করতে হবে? যারা মনে করে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, এরা নির্বোধ। এরা না চাণক্য নীতি জানে, না ভারত বুঝে, না ভারতের রাজনীতি বুঝে, না ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে। কোনোদিনই বাংলাদেশকে আগে আক্রমণ করবে না ভারত, কোনোদিনই করবে না। এমনকি আক্রমণ করলেও ভারত চুপ থাকতে পারে, কারণ জাস্ট বাংলাদেশের সাথে ফুড চেইনটা কেটে দিবে। ফুড চেইনটা কেটে দিলে এমনি পালে 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 মারা যাবে, পালে পালে। যুদ্ধ করে মরলে তো কৈফত দিতে হবে। যে দুবাই করেছে না, সৌদি আরব করেছে না, ইয়েমেনে 5 লক্ষ মানুষ মেরে ফেলেছে, কেউ টের পাইছে? ভারত জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, এরা না খায় মারা যাবে বাংলাদেশের মানুষ পালে পালে। এটা এরা বুঝে, এই ঘিলুই এদের নাই। এরা ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে কি, এরা চুলকায় ঘাও বানাইতেছে। এই ঘাওটা এত বড় হবে যে ওই যে যে সেনাবাহিনীর কি, আমি মেজর শরীফ বলছি, রিটায়ার্ড কিন্তু শালা, রাওয়ার নাকি সাওয়া ক্লাবে থাকে, সারাদিন উনি মদ খায়, ওনার আবার মদও পাওয়া যায়, সবটাই কিন্তু ইসলাম মধ্যে না, মদও পাওয়া যায়। যাই হোক, আবার এই রাওয়া থেকেই কিন্তু আবার দেখেন গুপ্ত রাওয়াতেও আছে। এই রাওয়া থেকে কিন্তু মুক্তিযুদ্ধের বই নিয়ে স্টল দিত আওয়ামী লীগের আমলে। আমি নিজে দেখেছি রাওয়া ক্লাবের মুক্তিযুদ্ধের স্টল, হাসতে হাসতে মরি এখন। মানে 2024-এর আগস্ট যদি 5 আগস্ট না আসতো, আপনি অনেক মানুষ
অনেক ব্যক্তি, অনেক রাজনীতিবিদ চিনতে পারতাম না আমরা। আপনি খেয়াল করেন তো, আমরা জয় বাংলা স্লোগান আমাদের আপনার চাই আমার চাই কি জোরে দেয় নাই, সে এখন শেখ হাসিনা ফাঁসি চায় না। আপনার আমার চাই কি জয় বাংলা স্লোগান জোরে দেয় না, এখন শিবিরের গীত গাইতেছে না। সেই লোকগুলোই তো, বরং তারা নেতৃত্ব স্থানীয় ছিল, আমরা সাধারণ পিছিয়ে পিছিয়ে থাকতাম। আজকে দেখেন তারা কোথায়। তো আসলে এটার দরকারও ছিল, কিন্তু যেভাবে ভারতকে খোঁচাচ্ছে আমি খুবই চিন্তিত। অদূর ভবিষ্যতে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেছি, যদি ভারত দেশটা ত্যাগ করে, আমি সবারই বলেছি, বলছে কেন, বলে যে কিছু এমন দেখো, তুমি যদি না খায় না থাকো তোমার পোলা না খায় থাকবে, তোমার পোলা যদি না খায় না থাকে তোমার নাতি কিন্তু এই দেশে না খায় থাকবে। আমরা কিন্তু ধাক্কায় ধাক্কায় দেশটাকে ওই দিকে নিয়ে যাইতেছি, এবং এগুলো করতেছে কারা, মোল্লা আর মিলিটারি। আপনি বলতেছেন ভারত আসতে হবে, ভারতকে আসতে হবে না, নিজেরাই মারামারি শুরু করবে বাংলাদেশের জনগণ। এই আর 6টা মাস যাইতে দেন, নিজেরাই কাটাকাটি শুরু করে দেবে এরা। আর এই বিএনপি জামাত বিএনপি ব্যক্তিগত ভাবে শুরু করবে। আর ভারত বললাম তো, ভারত যেদিন, এরা তো বলে না ইন্ডিয়া বয়কট, ভারত যেদিন বলবে বাংলাদেশকে 5 তালাক দিলাম, হ্যাঁ, ওই বাপের বাড়ি যায় আর কয়দিন থাকা যায় ওটা আমাদের জানা আছে, বউ বাপের বাড়ি গেলে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি দেখেন এই ভূমিধস বিজয় কেন হলো? শুধু কি মাত্র বিজেপি ওই ধর্মের ওয়াসাসা বা ধর্মের জজবা আনছে বলে হয়ে গেছে? না, শুধু ধর্মের জজবা দিয়ে আপনি এই ভূমিধস বিজয় পাবেন না। সবচেয়ে বেশি প্রভাব যেটা পড়েছে বাংলাদেশে, যে মৌলবাদী শক্তির উত্থান, আর আমার ভাবির পোলারা যেভাবে ভারতকে ভেঙে ফেলতে চাইছে, খায় ফেলতে চাইছে, 4 দিনে দখল করবে, 7 দিনে দখল করবে, এই যে তারা যে চিৎকার চেঁচামেচি করেছে, এটাও যথেষ্ট প্রভাব ফেলেছে, যার জন্য মমতা ব্যানার্জিকে আজকে বিদায় নিতে হচ্ছে। জি জি, শুভেন্দু অধিকারী মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়া, শেখ হাসিনাকে সম্মান জানানো, আমি এই জন্য তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই। আমার দেশের প্রধানমন্ত্রীকে আপনি সম্মান করেছেন, আপনার দেশের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করব, শ্রদ্ধার সাথে দেখব। কারণ আমি চাই আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি খালেদা জিয়া হতেন বা তারেক জিয়াকেও অন্য জায়গায় কেউ অপমান করুক, এটা আমি হতে দেবো না, ইউনুস বা রাজাকারের বাচ্চা ছাড়া। তো তিনি সম্মান করেছেন। আবার ভারতের যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু ধর্মাবলম্বীদের আমি এটা বুঝি, তারা গাদ্দারি করে না, বেইমানি করে না, মানে তারা বাংলাদেশে থাকতো, বঙ্গবন্ধুর অবদান সেগুলোকে স্বীকার করেছেন, অসাম্প্রদায়িকতাকে তারা মূল্যায়ন করেন। ভারতের তারা এই পশ্চিমবাংলার ভোটার তো এই যে বাঙাল এবং ঘটি, এই যে একটা ব্যাপার, এবং অর্ধেকের মতোই তো বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া হিন্দু, তাদের একটা সেন্টিমেন্ট আছে শেখ হাসিনার ব্যাপারে, সফট কর্নার, ভালোবাসা, সম্মান আছে। তাকে সম্মান করেছেন, মুক্তিযুদ্ধকে সম্মান করেছেন, ফলে তারা শুভেন্দু ভোটটা পেয়েছে কিনা। এবং এই 7 সিস্টার্স ভেঙে দেওয়া, খেয়ে দেওয়ার মতো স্টুপিড গুলো বাংলাদেশে বসে যেগুলো করেছে, তাদের এই কথায় তারা ভারতীয়রা প্রভাবিত হয়েছে কিনা, যে আসলে এখানে মমতা দিয়ে হবে না, মমতা আসলে রাজাকার। এবং মমতাকে আমি ঘৃণা করি, তিনি আমাদের ন্যায্য অধিকার, এই যে তিস্তার জল, সেটি থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন, এই অন্যায় তিনি করেছেন। এবং ধন্যবাদ মোদী সরকার এবং ভারত অনেকভাবে চেষ্টা করেছে, ভারতের অনেক আগের সরকারও চেষ্টা করেছে যে আমাদের ন্যায্য হিস্সা আমাদের বুঝিয়ে দেওয়া। বাংলাদেশের যে ভারত বিদ্বেষ, এর কারণ কিন্তু মমতা, যদিও এই গান্ডুগুলোই আবার বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীগুলোই আবার মমতাকে অনেক ধরনের স্বপ্ন দেখে, মমতা কেন হারলো, সেই জন্য তাদের ঘুম হারাম। জি, শেখ ফরিদ ভাই, একে একে যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। আমিও আপনার মতোই বলতে চাই, এই যে শুভেন্দু দাস সহ আরো যারা ভারতীয়রা আমাদের বঙ্গবন্ধুকে রেসপেক্ট করে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে রেসপেক্ট করে, এজন্য তাদেরকে আমরা অবশ্যই তাদের সাধুবাদ জানাবো, কোনো সন্দেহ নেই। প্রতিবেশী দেশের সাথে এরকমই হওয়ার কথা। কিন্তু আমার এই ভাবির পোলারা, তারপরে যে আরেকটা হয়তো বলেন, ভুলে গেছেন আপনি, চামড়া নাই পীরও কিন্তু দিল্লি দখল করার ঘোষণা দিয়েছিল বাইতুল মুকাররম থেকে। তো এরা ঘোষণা দিয়েছে, আবার এই যে কয়েকদিন যাবত একটা দেখতেছি জঙ্গি চেহারা, দেখলে পাওয়া যায়, জঙ্গি ইনকালাব পত্রিকায় দেখে এদেরকে হাইলাইট করে, এরা প্রতিদিন বলতেছে ভারত দখল করবে, প্রতিদিন বলতেছে, দেখবেন ইনকালাব পত্রিকা আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে যখন এরা বলেছে 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে 7 সিস্টার আর বাইতুল মুকাররম থেকে লং মার্চ করে দিল্লি দখল করবে, নিঃসন্দেহে এটা প্রভাব পড়েছে। এই প্রভাব পড়েছে কার উপরে? সরাসরি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের উপরে। আরেকটা কারণে আপনি হয়তো খেয়াল করেন, আপনি হয়তো ভুলে গেছেন, মনে করে দেই, আবার ওই যে ভাইপো কিন্তু বলে ফেলেছিল যে এখানে শেখ হাসিনা কেন, এই প্রশ্ন করাতে তার ভোট কমে গেছে। ওই কারণ পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কে একটা মিনিমাম একটা রেসপেক্ট অন্তত আছে, থাকবে সব সময়ের জন্য। তো যখন তিনি বলেছেন যে শেখ হাসিনা কেন দিল্লিতে, এই প্রশ্ন করার কারণে পশ্চিমবঙ্গের যারা হিন্দু তারা ভয় পেয়ে গেছে যে শেখ হাসিনাকেই তারা তাড়াইতে চায়, তাহলে না আমরা কিভাবে থাকবো। দেখেন, মাদ্রাসায় খাইলিল্লাহ, সে ভারত দখল করবে, যার ভাত নাই পেটে, যা 7 দিন পর কি খাবে, সে ভারত দখল করবে। আপনি দেখেন জামাতের আবু তাহের কি বলেছিল, যে 50 লক্ষ লোক তার রেডি আছে,
এই কথাটা তো ভারতীয়দের কাছে ভালো লাগে নাই, লাগার কথা না। এরা কিন্তু ভেতরে ভেতরে মমতা ব্যানার্জির কবর খুঁড়ে, মানে তার রাজনীতির কবর খুঁড়তে ফেলেছে ঢাকাতে। মমতা ব্যানার্জির আসলে পতনটা ঢাকা থেকে হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে না আমার মনে হয়। তো এগুলো প্রভাব পড়েছে, মূলত প্রভাবটা পড়েছে বাংলাদেশের কারণে। বাংলাদেশে যদি চেঁচামেচি না করতো, চিৎকার চেঁচামেচি না করতো আমার ভাবির পোলারা, তারপর সংসদে দাঁড়িয়ে, আপনি খেয়াল করেছেন সংসদে দাঁড়িয়ে পাটোয়ারিকে ফাটোয়ারিও বলেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মমতার পক্ষে কথা বলছে। প্রথম আলো বলছেন, আলতাফ গার্বেজেরা পক্ষে লিখেছে। এগুলো প্রভাব পড়েছে। এই যে ভূমিধস বিজয়, এটার জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তির উত্থানই দায়ী। ভাই, আমরা যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকেন, ওই ভারত নিয়ে চুল খেতে যায় না। কোনো দেশ নিয়ে আগে আমার দেশ, মাই কান্ট্রি ফার্স্ট, ঠিক আছে? আমার দেশের যেটা ভালো, কূটনৈতিক সম্পর্ক তার সাথে থাকবে। নিজের বোধ, নিজের বুদ্ধি দিয়ে কাজ করবেন। নিজের বোঝ নাকি পাগলেও বোঝে, কিন্তু বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যারা নিজের বোঝও তারা বুঝে না, তাই তারা যা ইচ্ছা তাই বলে যায়। বাংলাদেশকে মোল্লার মিলিটারি থেকে উদ্ধার করেন। আপনারা মনে করেন না যে মোল্লার মিলিটারি হাতে থাকলে আপনি নিরাপদ। মসজিদে কিন্তু যে জবাই করছে সেও হুজুর মুসলমান ছিল, যে জবাই করেছে সেও মুসলমান ছিল। ওইখানে কিন্তু বজরং দল যায় নাই, ওইখানে কোনো নাস্তিক মুরতাদ যায় নাই, ইহুদি নাসারাও যায় নাই। আপনি মারা গেছেন। দেবালয়ে যখন, মানে নগরে যখন আগুন লাগে, দেবালয়ে রক্ষা পাবে না, আপনি নিজেও রক্ষা পাবেন না। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন, মোল্লা মিলিটারি কবল থেকে দেশকে রক্ষা করুন। তারপরে ভোটাভুটি হলে আপনি কাকে ভোট দিবেন না দিবেন সেটা জনগণ এবং আপনার উপরেই নির্ভর করবে। তো মোল্লা মিলিটারির উপরে ভরসা করেন না। এরা আপনার দেশকে কোথায় চুক্তি করবে আর কোথায় বেচবে আর কোথায় কিনবে নিজেরা বুঝবে। মোল্লারও তো বোধই নাই, মোল্লাদের তো ব্যবহার করে। আর যে মিলিটারি, এরা কিন্তু জেনে বুঝে বদমাইশি করে। তাই সতর্ক থাকুন, আর নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকার সুযোগ দিন। অন্যকে ভালো থাকার সুযোগ না দিলে, অন্যকে কথা বলার সুযোগ না দিলে আপনার বাক স্বাধীনতা একদিন ধ্বংস হয়ে যাবে, আপনি টেরও পাবেন না।